কোনো বইয়ের রিভিউ করতে আমি আজ পর্যন্ত এতখানি কনফিউজড হইনি যতখানি এই বইটা নেওয়া হয়েছে। একদিকে এটার কন্টেন্ট এবং আমার দায়বদ্ধতা, এই যে এই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, এগুলোর অবজেক্টিভ একটাই, আমার এই কন্টেন্ট বানানোর পেছনে অবজেক্টিভ একটাই, সেটা হচ্ছে যে ভালো কোনো কন্টেন্ট পাইলে সেটা আমি আপনাদেরকে যেন জানাইতে পারি এবং আমার জানাইতে সেটা ভালো লাগে, এটাই আমার দায়বদ্ধতা। আর আরেক দিকে এই বইয়ের লেখক এমন একটা কাজ করছেন যেটার কারণে আমি ফ্র্যাঙ্কলি ভেরি মাচ পেস্ট অফ, আমি খুবই বিরক্ত এবং খানিকটা অপমান বোধও করছি। তো সেখান থেকে সৃষ্টি হওয়া আমার ভেতরকার ব্যক্তিগত প্রতিহিংসা এবং জিহাংসা। তো আমি কোনটা শুনবো? আমি কোন দিকে যাব? আমি কি আমার দায়বদ্ধতার কথা শুনবো, নাকি আমি প্রতিহিংসার বশবর্তী হয়ে ইচ্ছা করে এটার ব্যাপারে নেগেটিভ কথা বলবো, নাকি আমি নিরপেক্ষ থাকবো? রোল দ্য ইন্ট্রো। তো বইটার নাম হচ্ছে আয়নামহল। আফসার ব্রাদার্স থেকে এইবারের বইমেলাতে বইটা প্রকাশিত হয়েছে এবং আফসার ব্রাদার্স না শুধুমাত্র, এইবারের বইমেলায় যতগুলা বই রিলিজ হয়েছে, এবং সবচেয়ে বড় কথা, যদি ক্রাইম থ্রিলার জনরার কথা ধরি, তাইলে এই জনরাতে এইটাই সবচেয়ে আন্ডার রেটেড, সবচেয়ে আন্ডার ভ্যালিউড এবং সবচেয়ে সাইলেন্টলি চলে যাওয়া একটা বই। এবং আমার বইমেলা থেকে যতগুলো বই আমি কালেক্ট করছি এবং যতগুলো বই আমি পড়ে ফেলছি, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কন্টেন্ট এইটাই। তো বইটার রাইটার হচ্ছেন মোহাম্মদ মেহেদি রহমান এবং ওনার মেবি এটা নিয়ে তৃতীয় বই, এটা ওনার তৃতীয় বই যেটা রিলিজড হয়েছে, তৃতীয় বই যেটা প্রকাশিত হয়েছে। এবং এই বইটা ক্রাইম থ্রিলার, ক্রাইম ড্রামা, পুলিশ প্রসিডিউরাল থ্রিলার এবং সিরিয়াল কিলার মিস্ট্রি বা মার্ডার মিস্ট্রি, এই সবগুলো জনরার মধ্যে বা সাব জনরার মধ্যে আপনি ফেলতে পারেন। এর মধ্যে অল্প একটু অকাল্টিজমের ছিটা ফোটাও আছে। তো একটু ছোট্ট পটভূমি দেই, সেটা হচ্ছে ঝিনাইদহের হরিণাকুণ্ডু গ্রাম, সেখানে একটা ডেড বডি পাওয়া যায়, একটা মেয়ের ডেড বডি। মেয়েটাকে অত্যন্ত নির্মমভাবে নির্যাতন করা হয়েছে এবং কী কীভাবে করা হয়েছে এগুলো ডিটেলস আপনারা পড়ে নিন, এগুলো আমি এখানে বলতে পারবো না, বললে ভিডিও স্ট্রাইক খাইতে পারে। এবং তার ডেড বডিটাকে এমনভাবে ডিসপ্লে করা হয়েছে যেটা দেখেই সবার মনে হচ্ছে যে হয়তোবা শয়তানের পূজা করা হয়েছে, অথবা কোনো কোনো রিচুয়ালের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। তো এখন এই ক্রাইমটা সলভ করতে প্রথম যে দুইটা ক্যারেক্টারের সামনাসামনি আমরা হই, এক নম্বর হচ্ছে ওখানকার ওসি জামশেদ। তো এই জামশেদ সাহেব বয়স্ক মানুষ, রিটায়ারমেন্টের সময় চলে আসছে প্রায়, এবং তার মেয়ের বিয়ে দেবেন সেটা নিয়েই উনি এখন মহাব্যস্ত। এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তা এএসপি, ওনার নাম হচ্ছে ওয়াসি। তো এই ওয়াসি জামশেদ সাহেবের চেয়ে বয়সে অনেক ছোট, কিন্তু জামশেদ সাহেবের সে বস, কারণ সে বিসিএস কোয়ালিফাই করে বিসিএস ক্যাডার হয়ে তারপরে আসছে। তো এখন এই ওয়াসি এবং জামশেদ এই দুইজনের মধ্যে যে এই কেস সলভ করার যে জার্নিটা, এটা মোটেও সুখকর হয় না। এখানে প্রচুর পরিমাণে চড়াই উতরাই আছে। এখানে কিছু কিছু জায়গায় আপনি বাডি কপ মোমেন্টস পাবেন, যেখানে তারা একসাথে কোলাবোরেট করতেছে, একসাথে টিম আপ করতেছে, একজন আরেকজনের কথা বুঝতেছে। আবার এমন অনেক জায়গা আছে যেখানে তাদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়ে যাচ্ছে, এরকম সিনিয়র জুনিয়র হওয়া সত্ত্বেও। আর ওয়াসি তা অত্যন্ত দায়িত্বনিষ্ঠ একজন পুলিশ অফিসার, আর জামশেদ সাহেব একটু অন্যরকম, এটা আপনারা বইটা পড়লে বুঝতে পারবেন। তো মোরালিটি এবং ক্যারেক্টারের মধ্যে যে ধূসর যে অঞ্চলগুলো, চরিত্রের মধ্যে যে ধূসর এরিয়াগুলো, এই জিনিসগুলার যে ব্যালেন্স এবং এই জিনিসগুলোর মধ্যে যে কনফ্লিক্ট, এই ব্যাপার স্যাপারগুলা পুরো কাহিনীটাকে এবং এই ইনভেস্টিগেশন প্রসিডিউরটাকে আগায় নিয়ে যেতে খুব সাহায্য করে। এবং এই বইটা অলমোস্ট 250 পেজের, এবং বইটার প্রথম পেজ থেকে একদম শেষ পেজ পর্যন্ত একদম টান টান উত্তেজনা আপনাকে রাখবে। এমন টুইস্ট এবং বলতে গেলে বইটা অর্ধেক পর্যন্ত তো মোটামুটি প্রসিডিওরে আগায়, ইনভেস্টিগেশন প্রসিডিওর দিয়ে আগায়, এবং এরপর থেকে একের পর এক টুইস্ট, শেষের দিকে ক্লাইম্যাক্সটা তো ওয়ালা পারফেক্ট একটা ক্লাইম্যাক্স। এখন এই ওয়াসির একটা ডার্ক পাস্ট আছে, একটা অতীত আছে, যেটা সে বিভিন্ন জায়গায় একটু পরপর হয়তো বা কাহিনীর মধ্যে একটু আগাইলে দেখবেন যে বিভিন্ন জায়গায় ফ্ল্যাশব্যাকের মাধ্যমে সেই জিনিসটা উপস্থাপন করা হয়েছে এবং খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এবং তার একটা রোমান্টিক ইন্টারেস্ট ছিল শ্রাবণী, যার সাথে তার প্রেম ছিল।
এই শ্রাবণীর মতো রহস্যময় ক্যারেক্টার আমি রিসেন্ট টাইমসে খুব কমই পড়ছি, এবং এই ক্যারেক্টারটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত রহস্যের চাদরেই খুব ভালোভাবে মোড়ানো ছিল, এবং রাইটার এটা খুবই সুচারুভাবে করছেন, এবং দ্যাট ওয়াজ অ্যানাদার ফেদার ইন দ্য ক্যাপ, মানে জব ভেরি ওয়েল ডান। এই ক্যারেক্টারটার এক্সিকিউশন দারুণ। রেহনুমার ক্যারেক্টারটায়, যে রেহনুমা হচ্ছে জামশেদ সাহেবের মেয়ে, ওসি সাহেবের মেয়ে, তো এই রেহনুমার ক্যারেক্টারটা এতখানি বাস্তবিকভাবে লেখা হয়েছে, আপনি চিন্তা করে দেখেন যে এখানে দেখাইছে যে, এখানে বলা হয়েছে যে রেহনুমার বিয়ে ঠিক হয়েছে একজন প্রবাসীর সাথে। তো রেহনুমা প্রথমে ওই ব্যাপারে একদম বিয়েতে একদম রাজি, বাট যখনই ওয়াসি মানে যে এএসপি সাহেব তার বাবার বস যখনই তাদের বাসায় একদিন দাওয়াত খেয়ে যাচ্ছে, ওয়াসিকে দেখার পরে ওয়াসি সম্পর্কে টুকটাক জানার পরে সে ওয়াসির উপরে ক্রাশ খাওয়া যায় এবং ওয়াসিকে ভালোবাসা ফেলে, কারণ ওয়াসি ইজ আ বেটার অপশন। তো এতখানি রিয়ালিস্টিকলি ক্যারেক্টারগুলো পোর্ট্রে করা হয়েছে। এখানে কোনো ক্যারেক্টার একদম দুধে দেওয়া তুলসী পাতা না, কোনো ক্যারেক্টারকে আপনি একদম সাদা বা কালোর মধ্যে ফেলতে পারবেন না। প্রত্যেকটা ক্যারেক্টারের নিজস্ব মোটিভেশন আছে, প্রত্যেকটা ক্যারেক্টারের নিজস্ব পাস্ট আছে, প্রত্যেকটা ক্যারেক্টারের নিজস্ব পারপাস আছে, এবং এইটার কারণে এবং এই ক্যারেক্টারগুলো অত্যন্ত গ্রাউন্ডেড ইন রিয়ালিটি, অত্যন্ত বাস্তবিকতার সংস্পর্শে থাকার কারণে এই উপন্যাসটা এত 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 বেশি মানে উপভোগ্য হয়েছে। আর সবচেয়ে বড় কথা, টুইস্টের কথা যদি বলি, এখানে কেন এই মানে একের পর এক মেয়েদের ডেড বডি পাওয়া যাচ্ছে, এবং এটার সাথে এই ইরানি যে নাস্তিক যে গ্রুপটা, ইরানি নাস্তিক যে সেটানিস্ট কাল্টটা, এদের সাথে এই কাহিনীর এই স্ট্রিং অফ মার্ডার যেটা কী সম্পর্ক, সেটার যোগসূত্রিতাও খুব ভালোভাবে করা হয়েছে। তো এখানে তারা মানে যে আইডিওলজিটা বা যে মিথটা এখানে ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে ইরানে একটা নাস্তিক গ্রুপ ছিল বহু আগে। তো এই নাস্তিক গ্রুপটা তারা শয়তানের ইবলিশের পূজা করতো, এবং তারা ভাবতো যে ইবলিশকে তার পছন্দ মতো ভোগ দিলে এবং কিছু বাজে কাজ করলে বা কিছু অপরাধ মানে সংগঠিত হলে ইবলিশ তাদের উপরে খুশি হবে, এবং খুশি হয়ে তাদের মানে যে এই ভোগ দেবে বা যে এই পূজা অর্চনাটা করবে তার কোনো একটা দুরারোগ্য ব্যাধি নিরাময় করে দেবে, ইভেন এটা ক্যান্সারও হতে পারে। সো এই আইডিওলজিটা এবং এই মিথসটা এখানে খুব সুন্দরভাবে ইউজ করা হয়েছে। তো কাহিনী খুব দ্রুত আগায়, কোনো জায়গায় আপনি কোনো স্ল্যাক পাবেন না, এবং প্রতিটা পাতায় মানে প্রচুর পরিমাণে ইনফরমেশন, এবং প্রতিটা মানে প্লটের টুইস্ট অ্যান্ড টার্ন আপনাকে একদম এজ অফ ইয়োর সিটে রাখবে, একদম আপনাকে মানে টানটা উত্তেজনার মধ্যে রাখবে। আর অনেকে বলে না যে এই ধরনের বই পড়তে গেলে যে ভাই আমি তো আগে থেকে টের পেয়ে গেছিলাম, আমি তো আগেই জানতাম কেডা এটা মার্ডার করছে, আমি তো আগেই বুঝে আলাইছি। ভাই এই বই পড়ার পরে কেউ যদি আপনারা বলে যে আমি তো আগেই বুঝা ফেলাইছিলাম, ভাই দে আর অবভিয়াসলি লাইং, তারা অবশ্যই মিথ্যা কথা বলতেছে। এই বইটা আমি অনেক খুঁটায় অনেক ঠান্ডা মাথায় পড়া, আমি একদম শেষ পর্যন্ত না পড়া এটা কে অ্যাকচুয়াল ক্রিমিনাল, তার মোটিভেশন কী ছিল, পুরো জিনিসটা আমি কোনোভাবেই পাঠোদ্ধার করতে পারিনি। একদম এটা যাই মানে পুরো জিনিসটা আনকাভার করতে হইলে আপনার একদম শেষ পর্যন্ত পড়তে হইব, এতটা সুচারুভাবে এতটা লেয়ার্ড ওয়েতে মিস্ট্রিটা লেখা হয়েছে। তো মেহেদী রহমানের লেখা বলতে গেলে ভাই মানে দুর্দান্ত। এখানে আমি জানি না উনি কীভাবে জিনিসটা করছে, আমার মানে কাহিনীটা এমনভাবে যাচ্ছিল, মানে ইটস লাইক ওয়াকিং অন এ টাইট রোপ, ওই যে সার্কাসে একটা দড়ির উপর দিয়ে হাঁটে না, কাইন্ড অফ লাইক দ্যাট। মানে একটু এদিক ওদিক হইলেই কাহিনীটা কিন্তু বরবাদ হয়ে যায়। বাট এই মেহেদী রহমান উনি কাহিনীর একদম শুরু থেকে শেষ পর্যন্ত এত সুন্দরভাবে ব্যালেন্স রেখে হাইটা গেছেন, কোনো একটা জায়গা উনি অতিরঞ্জিত করেন নাই। পুরা জিনিসটা এখানে কোনো এমন না যে মিরাকুলাসলি একটা জিনিস হঠাৎ করে হয়ে গেল, হঠাৎ করে একটা জিনিস হয়ে গেল, নো, প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা ডিসিশন, প্রত্যেকটা অ্যাকশনের পিছনে কোনো না কোনো পারপাস, কোনো না কোনো মোটিভেশন ছিল। প্রায় প্রতিটা জিনিসই উনি লজিক্যালি জাস্টিফাই করছেন ওনার কাহিনীর মধ্যে। তো আমার তরফ থেকে এই বইটা হাইলি 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 রেকমেন্ডেড। এখন বইটা কি একেবারে পারফেক্ট? নো, এটার মধ্যে কিছু কিছু ত্রুটি তো আছেই। সবচেয়ে বড় যে সমস্যাটা আছে ওটা রাইটারের পুরোপুরি দোষ দেওয়া যাবে না, বইটা আরও বেটার সম্পাদনা ডিজার্ভ করতো। বাক্য গঠনে জায়গায় জায়গায় কিছু সমস্যা পাইছি। ফর এক্সাম্পল এই সমস্যাটা খুব পারসিস্টেন্ট ছিল, সেটা হচ্ছে যে সে এটা করলেন, তো ওই যে তুমি আর আপনি এটার মধ্যে যে এই যে মিশ খাওয়ায় ফেলাইছেন, এরকম বেশ কতগুলো জায়গায় আমি পাইছি। সংগঠন,
তো সংগঠন বানানটা কোনো একটা জায়গায় আমি ঠিক পাই নাই, সংগঠন হয়ে গেছে, সংগঠন হবে সেটা, বানান টুকটাক ভুল আছে। বাট হ্যাঁ, এটা বইটা যদি কলেবর আমি যদি হিসাব করি তাহলে কোনোটাই টলারেন্সের বাইরে না, এই পুরো জিনিসটা টলারেন্সের মধ্যেই ছিল। বাট হ্যাঁ, একদম বর্ডার লাইন, মানে আরেকটু বেশি হইলেই এটা অতিরিক্ত হয়ে যেত। তো ডেফিনেটলি বইটা বেটার সম্পাদনা ডিজার্ভ করে। আর আঞ্চলিক ভাষার ব্যবহারের ক্ষেত্রে লেখক কিছু কিছু জায়গায় একটু বেসামাল হয়ে গেছেন, ওইটাও আই উড সে যে অ্যাজ লং ইজ ইউ গেট দ্য কোর এসেন্স অফ ইট, অ্যাজ লং ইজ ইউ গেট দ্য কোর এসেন্স অফ দ্য ইন্টারাকশন, এটা খুব বেশি একটা সমস্যা না, আমার কাছে খুব বেশি একটা সমস্যা বলে মনে হয় না। আরেকটা জিনিস যেটা আমার পছন্দ হয়নি সেটা হচ্ছে আই ডিড নট লাইক দ্য প্রচ্ছদ, আমার সেই প্রচ্ছদটা একেবারেই ভালো লাগে নাই। এই বইটা আর একটু বেটার একটা প্রচ্ছদ ডিজার্ভ করতো। এখানে জাস্ট যে যেমন একটা যে আয়নামহল বলছে, তো এরকম একটা আয়নার একটা ঘর আর নিচে কয়েকটা যেরকম সাদা কালোর মধ্যে সিলুয়েট কয়েকটা ক্যারেক্টার দিয়ে দেওয়া হয়েছে, এটা আরেকটু ক্রিয়েটিভ হতো। ইভেন ফন্টটাও মানে এমনভাবে, মানে খুব খেয়াল না করলে আপনি লেখাটা দূর থেকে বোঝাটা মুশকিল, মানে এটা মার্কেটেবিলিটি হার্ট করে আর কি জিনিসটা। নট ইভেন এটা কোনো এমবসও না, একদম খুবই সাদামাটা। ব্যাকটা মোটামুটি চলে, বাট ফ্রন্টটা একেবারেই চলে না। বাট একটা জিনিস, পেজ কোয়ালিটি ভালো, ওটা খুইলা পড়তে একটু হালকা চাপ প্রয়োগ করতে হবে। বাট একটা জিনিস সেটা হচ্ছে যে বইটা মজবুত, বইটা বাংলাদেশ থেকে রিয়াদে আসছে, বাট কোনো সমস্যা হয় না, একদম একদম অটুট রয়েছে। এই বইটার আমার কাছে দুইটা কপি, একটা কপি আমি বইমেলা থেকে কিনছিলাম, আর এই আরেকটা কপি আমি কিনা সৌদি আরবে আনাইছি এটা পড়ার এবং রিভিউ করার জন্য। কত তেল আমার! তো বইটা আমার তরফ থেকে হাইলি 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 রেকমেন্ডেড, এবং বইটার মুদ্রিত মূল্য লেখা আছে 450 টাকা আফসার ব্রাদার্সের। তো মেবি আপনার এটা 300-350 টাকার মধ্যে বা আশেপাশে পেয়ে যাবেন। বুকশপগুলোর সাথে কথা বলে দেখেন, বা যখন ছাড়টা দেয় তখন নিয়ে নেন। বাট আই উড সে যে এইবারের বইমেলা যতগুলো বই বাইরেছে এবং ক্রাইম থ্রিলার জনরার যতগুলো বই বাইরেছে, এর মধ্যে টপ 5টা বইয়ের কথা যদি আপনি আমার বলেন, এই টপ 5-এর মধ্যে এটা অবশ্যই থাকবে। এবং আপনি আমার যদি বলেন যে এখন এই মুহূর্তে আমার আছে 300-350 টাকা আছে, কোন ক্রাইম থ্রিলার বইটা আমি নিবো, আই উড সে যে চোখ বন্ধ করে এটা নিয়ে নেন, দেরি করেন না। আচ্ছা, এখন আসি যে কারণে আমি এই বইটা রিভিউ করার ব্যাপারে কনফিউজ ছিলাম। তো মেহেদী রহমান, কিছুদিন আগে যে একটা ট্রেন্ড চালু হয়েছিল যে আপনার ফেভারিট বুক কন্টেন্ট ক্রিয়েটর কে, বা আপনার ফেভারিট বুক রিভিউয়ার কে, তার নাম মেনশন দেন। কয়েকজন পাকনা লোকজন এটা পোস্ট করছিলেন, দেন আবার দেখলাম কিছু গ্রুপেও এটা পোস্ট হয়েছে বইয়ের বিষয়ক, আবার কিছু বুকশপও এটা পোস্ট করছে। তো এখানে বিভিন্ন জনের নাম আসছে, আমার নাম কিছু কিছু জায়গায় আসে, নট দ্যাট আই আস্ক ফর ইট, আমি কারো বলি না আমার নাম মনে দিতে। বাট ওখানে দেখছি যে মেহেদী রহমান এবং আরেকজন ফিমেল রাইটার, এই দুইজনের কমেন্ট আমার চোখে পড়ছে। তো আমার যত মনে পড়ে যে মেহেদী রহমান এবং এই ফিমেল রাইটার, এই দুইজনের বইয়ের একমাত্র শাউট আউট বইমেলার সময় আমিই দিছিলাম। এই দুইজনের বই নেওয়া কন্টেন্ট একমাত্র আমি দিছিলাম, নো ওয়ান এলস ডিড দ্যাট, আর কেউ করে নাই, আমার চোখে অ্যাটলিস্ট পড়ে নাই। তো দেখলাম যে মেহেদী রহমান ওখানে ওনার ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটারের নাম দিয়েছেন, ওখানে আমার নাম ছিল না। দুইটা জায়গায় উনি কমেন্ট করছেন, দুইটা জায়গার একটা জায়গায়ও আমার নাম ছিল না। এই ফিমেল রাইটারও এই কাজটাই করছেন। ফিমেল রাইটারের নাম আমি বলবো না, কারণ ওনার কোনো বই আমি আর কখনো, ওনার রিভিউ করার মতো কোনো বই নাই আর কি আপাতত আমার আছে। তো এই জন্য ওনার নাম আমি এখানে মেনশন করতেছি না। বাট মেহেদী রহমান দুইটা জায়গায় কমেন্ট করছেন, এবং দুইটা জায়গায় একটা জায়গাও আমার নাম ছিল না। তো ওখানে উনি মেনশন করছেন কার নাম, বুকস অ্যান্ড মোর উইথ অথই। তো অথই তো ভাই সবাই জানে যে সে পেইড রিভিউ করে, এবং সে এখন পেইড রিভিউ ছাড়া কিছুই করে না, এভরিওয়ান নোজ দ্যাট। এবং অথই এবার কোন বইটা সবচেয়ে বেশি প্রমোট করছে আফসার ব্রাদার্সে, সেটা ছিল হচ্ছে ডোরাকাটা জেব্রা ক্রসিং, সরলি শিলনের লেখা। আই উড সে যে আপনার যদি টাকা নষ্ট করার থাকে তাহলে আপনি জাস্ট আফসার ব্রাদার্সের ওখানে যায় টাকা ফালায় দিয়ে আসেন, তারপর ডোরাকাটা জেব্রা ক্রসিং আইন আপনার খুব একটা লাভ হয় না। মানে আমি বইটা নিয়ে সেটা দেখছিলাম, এটার অনেক হাইপ টাইপ দেখা, এবং ইনস্টাগ্রামেও দেখলাম যে বেশ কিছু পেইড প্রমোশন করা হয়েছে এটা কয়েকজনের সাথে টাই আপ করা। তো এটার জন্য আমি একটু ইন্টারেস্টেড ছিলাম। তো আমি গিয়া ডোরাকাটা যে ব্রাউজ ইন্টারনেট দেখছি, আমার কাছে মনে হয় না ভাই এটা টাকা দিয়ে কেনার মতো বই, আমার কাছে মনেই হয় নাই যে এটা মানে বই আকারে পাবলিশ করার মতো কন্টেন্ট এখনও হয়েছে। বাট এটার এত ভূয়সী প্রশংসা আমি শুনছিলাম, ও মাই গড। বাট সেই বই খুব মানে আগ্রহ সহকারে এবং খুব মানে রসায় অথই ম্যাডাম এটার প্রমোশন করছিলেন। তো দ্যাট ওয়াজ পেইড কন্টেন্ট ডেফিনেটলি। তো এই হচ্ছে তার ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটার। আরেকজনের নাম দিয়েছে দেখলাম যে বুকিশ টেলস উইথ পল্লব। এই লোক
দেখছি কিছুদিন আগে, মানে হরর তার পছন্দ না, হরর সে বুঝে না, অথচ সে গেছে হরর বই রিভিউ করতে। তার কাছে মনে হয় যে সমরেশ, শরদিন্দু, বুদ্ধদেব এর বাইরে কারোর লেখা ভাল না, এর বাইরে বাইরে কারো সামাজিক উপন্যাস তার ভাল লাগে না। তারপরে সে যায় অনেক সময় থ্রিলার রিভিউ করতে, অন্যান্য আরও হ্যান ত্যান হাবিজাবি রিভিউ করতে। মানে লেখকদের হাঁটুর বয়সী রিভিউয়ার যে মানে অনেক সিনিয়র, অনেক প্রজ্ঞাবান লেখকদের লেখা সে কাটাছেঁড়া করতে যায়, মানে হাস্যকর। তো এরা হচ্ছে মেহেদি রহমান ভাইয়ের ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটর। তো ওখানে আমার নাম দেখতে না পাই আমি স্বভাবত একটু ব্যথিত হয়েছি। তো আম, তো দেন এগেন আমি ঠান্ডা মাথায় চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, আমি হয়তো বা সবার যে আমি ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটার হব এমন কোনো কথা নাই। আই ডিড নট সাইন আপ ফর দ্যাট ইদার। এবং এটা কোনোভাবে সম্ভবও হয় না। কার কি মোটিভেশন আছে বা কারে ভাল লাগে এটার উপর অ্যাকচুয়ালি কারো কোনো কন্ট্রোল নাই। তো তার এদেরকে ভালো লাগতেই পারে, আমার কন্টেন্ট ভালো নাই লাগতে পারে। বাট আমার যেটা হচ্ছে যে সবচেয়ে বড় কথা, আমার কাছে বইটা ভালো লাগছে, কন্টেন্টটা ভালো লাগছে। তো আমি আমার পার্সোনাল যে দায়বদ্ধতা, আমার অডিয়েন্সের কাছে আমার যতটুকু দায়বদ্ধতা আছে বলে আমি মনে করি যে একটা কোনো ভালো কন্টেন্ট পড়লে আমি তাদেরকে সেটা জানানোর চেষ্টা করি। সেখান থেকে আমি জাস্ট বইটার ব্যাপারে বললাম। আদারওয়াইজ লেখক মেহেদী রহমানের সাথে আমার কোনো লাভ লস কোনো কিছু নাই। বাট যেটা হচ্ছে যে অনেস্টলি স্পিকিং এখনও যে এইটার পর থেকে আমার পার্সোনাল গ্রোথ এইটাই যে আই ডোন্ট ওয়ান্ট টু বি এভরি ওয়ানস ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটার। কারণ স্টার্টিং আউট যখন আমি শুরু করছিলাম, আমার কাছে মনে হয় আমার অবজেক্টিভ একটাই ছিল অ্যাকচুয়ালি, যে জাস্ট বই যেটা আমার ভালো লাগে আমি ওই জিনিসগুলোর ব্যাপারে বলবো, আমি ওই জিনিসগুলোর ব্যাপারে কথা বলবো, গুছায় টুছায় একটু সুন্দরভাবে কথা বলবো, দ্যাটস ইট। আমার তখন মনে পড়লো যে আমি অ্যাকচুয়ালি আমি তো কারো ফেভারিট হওয়ার জন্য এই জার্নিটা শুরু করি নাই। সো দ্যাট অ্যাকচুয়ালি হেল্পড মি রিফোকাস। তো ভালো হয়েছে, এই রেভলিউশনটা আমার দরকার ছিল। সো বাট এনিওয়েজ, hats off hats off to the publishers এবং hats off to the writer for publishing such an amazing book. তো তাড়াতাড়ি আপনারা বইটা যদি সম্ভব হয় কালেক্ট করে নিয়েন এবং আমাকে জানান আপনাদের কাছে কীরকম লাগছে। তো দিস হ্যাজ বিন লিঙ্কন হাসান, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আবার কোনো ভিডিওতে আবার কোনো কথা হবে উইথ অ্যানাদার বুক। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ। চিয়ার্স।